এপিসোড 10 শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক দেখিয়ে। রিউয়ের মা রিউয়ের রুমে কিছু খুঁজতে আসেন, যেখানে তিনি রিউয়ের ড্রয়ারে অনেকগুলো ওষুধ দেখতে পান, কিন্তু ওষুধগুলোর নাম ইংরেজিতে লেখা ছিল বলে তিনি কিছু বুঝতে পারেনি যে এগুলো কিসের ওষুধ। তিনি সেগুলোকে ভিটামিন ট্যাবলেট মনে করে রেখে দেন। তখন সিয়ং এর মা তাকে কল করে, তাকে সিয়ং এর জন্য পরিজ বানাতে বলেন। যখন রিউয়ের মা জানতে পারেন যে সিয়ং অসুস্থ, তাই তিনিও সিয়ং এর মায়ের সাথে সিয়ং এর বাড়ির দিকে আসতে থাকেন সিয়ংকে দেখার জন্য। তখনই তারা রিউ আর সিয়ং এর কথা শুনে ফেলেন। দরজা খোলার সাথে সাথেই তারা ক্যান্সার নিয়ে কিছু কথা শুনে ফেলেন। এটা জেনে রিউয়ের মা অঝরে কাঁদতে কাঁদতে রিউকে জড়িয়ে ধরেন। এরপর তিনি রিউকে হাসপাতালে নেওয়ার কথা বলেন আর সিয়ং এর মাকে বলেন সিয়ং এর বাবাকে ফোন করতে, কিন্তু রিউ তাকে বলে যে এখন হসপিটালে যেতে হবে না, এখন সে ভালো আছে। মা খুবই ভয় পেতে শুরু করেন, কিভাবে তুমি ভালো আছো? তখন রিউ বলে যে আমি অপারেশন করিয়েছি, সেই কারণে আমি এখন ভালো আছি। রিউয়ের মা আরো বেশি শকে পড়ে যান। তিনি জিজ্ঞাসা করেন কবে অপারেশন করালে? রিউ বলে 3 বছর আগে আমেরিকায়। মা বলেন তাহলে আমি জানলাম না কিভাবে? রিউ না জানানোর জন্য ক্ষমা চায়। এরপর রিউয়ের মা সিয়ংকে জিজ্ঞাসা করে তুমি কি এই ব্যাপারটাও জানতে? সিয়ং বলে না আন্টি, আমি মাত্রই জেনেছি। এই শকে রিউয়ের মা বুঝতে পারছিলেন না যে উনি কি করবেন। সে তাড়াতাড়ি করে এখান থেকে বাড়ি যান। রিউ তাকে বোঝাতে তার পিছু পিছু যায়। সিয়ং যেতে নিচ্ছিল, কিন্তু তার মা তাকে থামিয়ে দিয়ে বলে ওদের এখন একটু একা ছেড়ে দাও। রিউয়ের মা বাড়ি ফিরে রিউয়ের বাবাকে আর ডংজিনকে বলেন যে রিউর ক্যান্সার হয়েছিল। তারা তো প্রথমে এটাকে মজা হিসেবে নিচ্ছিল, কিন্তু মায়ের সিরিয়াসনেস দেখে সবাই কথাটা বিশ্বাস করে আর অনেক শকড হয়ে যায়। মা রিউয়ের রুমে গিয়ে সেই ওষুধগুলো বের করেন এবং রিউকে জিজ্ঞাসা করেন এগুলো কোন রোগের ওষুধ। রিউ তার মাকে বারবার বোঝায় যে আমি এখন ভালো আছি মা। মা বলেন যদি তুমি ভালো থাকো তাহলে এতগুলো ওষুধ খাচ্ছ কেন? এরপর মা ওর পেটের দিকে তাকান, যেখানে অপারেশনের কাটা দাগ ছিল, যা দেখে মা আরো বেশি কষ্ট পান। রিউ বলে যে 3 বছর আগে হেলথ চেকআপের সময় আমি জানতে পারি যে আমার সেকেন্ড স্টেজ স্টোমাক ক্যান্সার রয়েছে, তাই আমি কেমোথেরাপি নেই আর অপারেশন করাই, যার ফলে আমি সুস্থ হয়ে যাই আর আমি এখন পুরোপুরি সুস্থ আছি। এটা শুনে বাবা আর ডংজিন দুজনে কেঁদে ওঠে। মা বলে এই জন্য তুমি তোমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিলে? বাবা খুব রেগে যান হিউনজনের উপর, কিন্তু রিউ তখন বলে ব্যাপারটা তেমন নয়, হিউনজন সবসময় আমার সাথে ছিল, আমার জন্য ও জব থেকে ছুটি নিয়ে আমার খেয়াল রাখতো। আমি আর চাইনি ও আমার জন্য আর বেশি কষ্ট করুক, তাই আমি আমাদের বিয়ে ভেঙে দিয়েছি। মা বলে এত বড় বিষয় তুমি আমাদের থেকে লুকালে কিভাবে? রিউ মা বাবার কাছে না জানানোর জন্য ক্ষমা চায়। বাবা বলেন আমরা যতই খারাপ বাবা মা হই না কেন, তোমার একবার আমাদের বলা উচিত ছিল। আমাদের মেয়ে এত কষ্টে ছিল অথচ আমরাই কিছু জানতাম না। রিউ বলে আমার সাহস হয়নি এগুলো বলার, তাই ভেবেছিলাম সুস্থ হওয়ার পর তোমাদের সব বলবো। মা ভীষণ অপরাধ বোধে ভুগতে থাকেন, তাই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যান। বাবা নিজেকে সামলে তাকে জিজ্ঞাসা করেন এখন তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা নেই তো? রিউ বলে আমি পুরোপুরি সুস্থ বাবা, তুমি চিন্তা করো না। এদিকে মা ভীষণ অপরাধ বোধে ভুগতে থাকেন, কারণ তিনি মনে করেন রিউকে তিনি না জেনে কত কিছু বলে ফেলেছেন, কত খারাপ ব্যবহার করেছেন, অথচ রিউ সবসময় তার বাবা মায়ের কথা ভেবেছে। এসব ভেবে তিনি অনেক কাঁদেন এবং নিজেকে দোষারোপ করতে থাকেন। এদিকে বাবা আর ডংজিনও খুব আপসেট থাকেন। অন্যদিকে সিয়ং এর মা তাকে পড়ে জেনে দেয় এবং বলেন যে তুমি অসুস্থ ছিলে, তাই আমি মিনসুককে বলেছিলাম এটা বানাতে। তারপর মা বলেন তুমি 3 বছর আগে তো আমেরিকায় গিয়েছিলে, তাহলে তুমি জানলে না কিভাবে রিউর ব্যাপারে? তুমি কি আমেরিকায় রিউর সাথে দেখা করোনি? তখনই আমাদের 3 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সিয়ং বিজনেস ট্রিপে আমেরিকা গিয়েছিল, কিন্তু সে নিউ ইয়র্কে ছিল আর রিউ ছিল ক্যালিফোর্নিয়ায়। তবে সে প্রথমে রিউর সাথে দেখা করতে যায়। সে মোয়েমের থেকে রিউয়ের অ্যাড্রেস নেয়। সে দেখে রিউ অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছে, যেখানে রিউকে খুব ক্লান্ত আর দুর্বল লাগছিল। সে তখন রিউর কাছে যাবেই তার আগে হিউনজুন সেখানে চলে আসে আর দুজন হাঁটতে বেরিয়ে যায়। এটা দেখে সিয়ং আর সামনে এগোয় না, সে আবার ফিরে আসে। এটা মনে করে সিয়ং বলে হয়তো তখন আমার রিউয়ের দিকে দৌড়ে যাওয়া উচিত ছিল আর বলা উচিত ছিল যে তোমাকে এত ক্লান্ত আর দুর্বল লাগছে কেন, আমার জিজ্ঞাসা করা উচিত ছিল তুমি ঠিক আছো কিনা। কিন্তু তখন সিয়ং সাথে সাথে নিউ ইয়র্কে ফিরে যায় আর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একদিন রিউ তাকে মেসেজ পাঠায় তুমি আমেরিকায় আর তুমি আমাকে জানাওনি, কিন্তু সিয়ং কোনো রিপ্লাই দেয়নি। কয়েক মাস পরে রিউ আবার মেসেজ পাঠায় কেমন আছো, হয়তো তুমি খুব ব্যস্ত। সিয়ং তখনও মেসেজ দেখে রিপ্লাই দেয়নি। আবার কয়েক মাস পরে সিয়ং এর জন্মদিনে রিউ তাকে ফোন করে, কিন্তু সিয়ং ফোন রিসিভ করেনি, তাই রিউ তাকে মেসেজ দেয় হ্যাপি বার্থডে সিয়ং। সিয়ং তাকে ধন্যবাদ জানাতে রিপ্লাই দিতেই যাচ্ছিল, কিন্তু কি একটা ভেবে শেষ পর্যন্ত মেসেজটা পাঠায়নি। এভাবে সে রিউকে তখন ইগনোর করে যাচ্ছিল আর তখনই রিউ ডিপ্রেশনে ছিল। এই সব মনে করে সিয়ং খুব গিল্টি ফিল করে। সে ভাবে যে
যদি আমি তখন তার সাথে কথা বলতাম তবে সে এত একা বোধ করতো না। বর্তমানে ফিরে এসে সিয়ং রিওর ঘরের দিকে তাকিয়ে বলে যে ছোটবেলা থেকে যখনই আমার ছোট কোনো আঘাত লাগতো রিও সবসময় আমার সাথে থাকতো, কিন্তু রিও নিজের কষ্টের সময় আমাকে এত সিগন্যাল দিয়েছে যে সে ঠিক নেই, কিন্তু আমি তাকে বুঝতে পারিনি। রিওর মা আর বাবা সারা রাত কেঁদেছিলেন, তাই তাদের চোখ ফুলে গিয়েছিল, কিন্তু রিওকে দেখে দুজনেই কাজ শুরু করে দেয়। মা খুবই অপরাধ বোধ করছিলেন রিওর সামনে, তাই তিনি অন্য ঘরে কাজ করতে চলে যান আর বাবা রিওর জন্য পরিজ রান্না করতে শুরু করে। রিও বলে যে সে পরিজ খেতে চায় না এখন। বাবা বলে যে এটা সহজে হজম হয়, তাই এই খাবার তোমার জন্য ভালো হবে। রিও বলে যে আমি তো তোমার বানানো ঝাল টকবকেও খেয়েছিলাম, তখন আমার কিছু হয়নি। বাবা বলে কেন খেলে ওটা, তোমার তো না বলা উচিত ছিল তাই না? রিও বলে যে কারণ এটা আমার প্রিয় ছিল, আর যাই হোক আমি এখন ভালো আছি। তখন বাবা বলে যে পরের বার আমি তোমার সাথে হাসপাতালে যাব। রিও রাজি হয়ে ওকে বলে। তারপর ময়ূমের মা রিওর এই ক্যান্সার সম্পর্কে জানতে পারে, আর সেই সূত্রে ময়ূমও এই কথাটা জেনে যায়। কথাটা জানা মাত্রই ময়ূম দৌড়ে রিওর কাছে আসে। সে রিওর উপর রাগ করতে যাচ্ছিল, কিন্তু সে রাগ করেনি। তখন রিও তাকে সবকিছু বলে ক্ষমা চায়, আর তারপর সে বলে যে এখন তুমি যত খুশি আমার উপর রাগ করতে পারো। কিন্তু ময়ূম সামনে বসে বলে না, তুমি আমাকে এতগুলো ক্লু দিয়েছিলে, তুমি তো ঝাল খাবার না খেয়ে বাঁচার মানুষ না, আর সেই তুমি কয়দিন আগে ঝাল খাবার খেতে চাচ্ছিলে না, তারপর তুমি আমাদের সাথে নন অ্যালকোহলিক বিয়ার খেয়েছিলে, তখন আমার বুঝে নেওয়া উচিত ছিল যে তুমি ভালো নেই। রিও বলে হয়তো আমি অ্যাক্টিং একটু ভালো, তাই তুমি আমাকে ধরতে পারোনি। রিও জিজ্ঞাসা করে তোমার মা আর বাবা কি অনেক কেঁদেছে? রিও বলে হ্যাঁ, সারা রাত ওনারা কেঁদেছে। ময়ূম বলে কিন্তু আমি কাঁদবো না, আর তোমার উপর রাগও করবো না। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরবো। রিও বলে যেদিন আমি কোরিয়া এসেছিলাম সেদিন তোমার আমাকে এয়ারপোর্টে এভাবে জড়িয়ে ধরা উচিত ছিল, কারণ আমি তোমাকে খুব মিস করছিলাম। ময়ূম বলে তুমি ঠিক বলেছ, আমার সেদিন তোমাকে এভাবে জড়িয়ে ধরা উচিত ছিল। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। পরের সিনে দেখায় যখন সিয়ং এর বাবা রোগীদের ইনফরমেশন গুলো দেখছিলেন, তখন তিনি সেখানে রিও এর নাম দেখেন, আর তার রিপোর্টে পেটের ক্যান্সার দেখে তিনিও অবাক হন। এদিকে সিয়ং অফিসে আসে, কিন্তু তার অফিসের কোনো কাজেই মন বসছিল না, তাই সে তার মিটিং এ কিছু বলে না। যখন এটা মিয়ং আর লিনা দেখে তখন তারা বুঝে গিয়েছিল যে সিয়ং এর মুড ভালো নেই। তারপর সিয়ং এর বাবা সিয়ং কে কল করে হাসপাতালে ডাকে রিও সম্পর্কে কথা বলার জন্য। সিয়ং জিজ্ঞাসা করে তুমি তো ওর অবস্থা জানো তাই না, তাহলে তুমি কি বলতে পারো ও ঠিক আছে কিনা? তখন বাবা বলে চিন্তা করো না, ওকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে এসো, ওর যাই সমস্যা হোক আমি ঠিক করে দেব, আমি প্রমিস করছি, আমি রিওর কিছু হতে দেব না। অন্যদিকে ডংজিনও পেটের ক্যান্সার সম্পর্কে পড়ছিল, কারণ সেও রিওকে নিয়ে খুব চিন্তিত ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে রিওর মতো এত শক্ত একটা মেয়ে পেটের ক্যান্সার হয়েছে। সে না জেনে তার বড় বোনকে কতটা কষ্ট দিয়েছে, এটা ভাবতেই তার নিজের ওপর খুব রাগ হয়। ময়ূম সন্ধ্যায় বাড়ি ফিরছিল, কিন্তু সে খুব চুপচাপ ছিল। দানও তাকে পেছন থেকে ডাকছিল, কিন্তু ময়ূম শুনছিল না, তাই সে তার পাশে এসে তাকে ডাকে, কিন্তু ময়ূম তাকে না দেখে তাকে তুলে ফেলে আর কিক মেরে দেয়, কারণ সে এখন খুব আপসেট ছিল। দানোকে ফেলে দেওয়ার পর সে অজোরে কাঁদতে শুরু করে। দানো তো বেকুবের মতো তাকিয়ে থাকে, সে তো কিছুই বুঝতে পারছিল না যে ময়ূম এভাবে কাঁদছে কেন। তারপর ময়ূম তাকে তুলে বাড়ি নিয়ে আসে। সে বাইরে বসে হাসপাতালে যাওয়ার কথা বলে, কিন্তু দানো বলে আমি ঠিক আছি, আর তোমারও এখানে একটু বসা উচিত। ময়ূম বলে নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হয়েছে, আমি বাসা থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। কিন্তু দানো তাকে থামিয়ে দিয়ে এখানে বসতে বলে আর বলে চিন্তা করো না, আমি ঠিক আছি। তারপর সে জিজ্ঞাসা করে তুমি একটু আগে কেন কাঁদছিলে, চাইলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। আসলে এই জায়গাটা শেয়ার করার জন্য একদম পারফেক্ট। কিছুদিন আগে আমি এখানে বসে কারোর সাথে ভালোভাবে কথা বলেছিলাম। ময়ূম বলে কোন লোকের সাথে? ওই সিয়ং এর সাথে। রানু জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে? তখন ময়ূম তার বাড়ির সীমানার দিকে দেখায়, যেটা দেখে সেও বুঝতে পারে যে ময়ূম সেদিন সব শুনেছিল। তারপর ময়ূমও তার বন্ধুর নাম করে বলা শুরু করে। সে বলে আমার এক বন্ধু আছে যার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, দুজন ছোটবেলা থেকে একসাথে থাকতো, কিন্তু আমার বন্ধুর বন্ধু বিদেশে চলে গিয়েছিল। সে সেখানে অনেক বছর কাজ করছিল। যখন সে এত বছর পর ফিরে আসে তখন আমার বন্ধু জানতে পারে যে তার বন্ধুর ক্যান্সার হয়েছে, যার কয়েক বছর আগে অনেক বড় অপারেশন হয়েছিল, কিন্তু সে আমার বন্ধুকে ওটা বলেনি। তাই আমার বন্ধু এখন খুব দুঃখী। সে তার দুঃখ তার বন্ধুর সামনে দেখায়নি। সে তার সামনে ভান করেছিল যে সে অনেক শক্ত আছে, কিন্তু ভেতরে ভেতরে সে খুব কষ্টে আছে, আর এটাই আমাকে কাঁদাচ্ছে। তখন দানো তার কথায় বুঝে যায় যে সে রিওর কথা বলছে, কিন্তু ময়ূম তাকে বলে আমি আমার বন্ধুর কথা বলছিলাম। কিন্তু দানো বলে চিন্তা করো না, আমি কাউকে বলবো না। ময়ূম বলে আমি বিশ্বাস করতে পারছি না যে রিও অসুস্থ ছিল। আমার কাজের সময় আমি অনেক অসুস্থ মানুষ দেখেছি, আমি অনেক মানুষকে আমার সামনে মরে যেতে দেখেছি, কিন্তু আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে রিও অসুস্থ হবে। আমি তাকে বলেছিলাম যে আমি কাঁদবো না, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। দানো বলে
ঠিক আছে, তুমি যত খুশি এখানে কাঁদতে পারো, কেউ তোমাকে দেখবে না। তারপর রিওর সাথে হাসি মুখে দেখা করতে যেও, অনেক কথা বলো, একসাথে খাবার খেও। প্রিয় মানুষদের সাথে বাঁচা কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয়, যেমন আমার জন্য ইয়ংদু। মরিয়ম জিজ্ঞাসা করে ইয়ংদুর কি হয়েছিল। দানো বলে 2 বছর আগে আমি একটা ইম্পর্টেন্ট ইন্টারভিউতে গিয়েছিলাম। তখন আমি একটা নাম্বার থেকে অনেকবার কল পেয়েছি। ইন্টারভিউ শেষে আমি আবার কল ব্যাক করি। তখন আমি জানতে পারলাম কলটা এসেছিল হসপিটাল থেকে। তখন আমাদের 2 বছর আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দানো দৌড়ে হাসপাতালে গেল, যেখানে সে জানতে পারলো তার স্ত্রী আর মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে তার স্ত্রী বাঁচতে পারেনি আর ইয়ংদু দীর্ঘ অপারেশনের পর বেঁচে যায়। সেটা দানোর কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। ইয়ংদুকে সুস্থ অবস্থা দেখিয়ে আমি অলৌকিক ঘটনায় বিশ্বাস করা শুরু করেছি। তাই আমি জানি কত মূল্যবান প্রতিদিন সকালে তাকে দেখা, সকালে তাকে ঘুম থেকে তোলা, ব্রেকফাস্টের পর তাকে কিন্ডারগার্টেনে পৌঁছে দেওয়া, স্কুলে যাওয়ার সময় তাকে গুড বাই বলা। আমি জানি এটা কত স্পেশাল। দানো এগুলো বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন মরিয়ম তাকে বলে, তুমি তো বলেছিলে যে আমি কাঁদতে পারি, তাহলে তুমি এখন কেন কাঁদছো? ঠিক আছে, আমিও কাউকে বলবো না। তখন দানো কাঁদতে শুরু করে। মরিয়ম তখন কি একটা ভেবে হঠাৎ তাকে কিস করে বসে। তারপর সে হঠাৎ রিয়েলাইজ করলো যে সে কি করলো এটা। সে নিজের মাথার সাথে তার মাথা আঘাত করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর দ্রুত নিজের বাড়ির ভিতরে ঢুকে যায়। দানো তো পুরো অবাক হয়ে যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠতে যেয়ে মরিয়ম দানোকে দেখে আর ভাবে, আমি কেন দৌড়ালাম, আমি কোথায় পালাবো, সে তো আমার পাশের বাড়িতে থাকে। এটা ভেবে সে খুব এম্বারেসড ফিল করে নিজের ঘরে চলে যায়। পরের সিনে আমরা দেখি সিয়ং এর মা ভাইস মিনিস্টারের সাথে কথা বলছেন। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা দুজনে কলেজ ফ্রেন্ড। আর এখানে এটাও জানা যায় যে সিয়ং এর মা খুব তাড়াতাড়ি রিজাইন করতে যাচ্ছেন। রাতে রিও হাঁটতে বের হয়, তখন তার সাথে সিয়ং এর দেখা হয়। দুজনেই কাছের একটা পার্কে গিয়ে বসে। রিও জিজ্ঞাসা করে, তুমি কি আমার উপর রাগ করেছো? সিয়ং বলে না। তখন রিও জিজ্ঞাসা করে, তুমি একবার আমাকে ফোন করলে না কেন? সিয়ং বলে, আমি ব্যস্ত ছিলাম। রিও বলে, মিথ্যা বলো না, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ তাই না? তুমি এখানে আসার পর থেকে একবারও আমার দিকে তাকাওনি। আমি জানি তুমি হয়তো ঠিক বুঝতে পারছো না যে এই সময় তোমার আমার সাথে কিভাবে ট্রিট করা উচিত, সান্ত্বনা দেওয়া উচিত নাকি আমাকে সাহস দেওয়া উচিত। এরকমই এখন আমার বাড়ির অবস্থা। আমার মা কাঁদছে, বাবা তাকে সামলাচ্ছে, এমনকি ডংজিনের মুখও ভয়ে শুকিয়ে গিয়েছে। সবাই খুব আপসেট। আমি জানতাম এটাই হবে, তাই আমি তোমাদের কাউকে বলিনি। সিয়ং তখন রেগে গিয়ে বলে, তুমি ভাবছো এটা তুমি আমাদের ভালোর জন্য করেছো, কিন্তু না, তুমি শুধু নিজের কথা ভেবে এটা করেছো। তুমি ভীতু, দুর্বল আর মিথ্যুকো। তোমাকে যারা ভালোবাসে তাদের তুমি আঘাত দাও, তাই না ভেবে যে কোনো কিছু করে ফেলো। তোমার মা, বাবা, আমি, এমনকি তুমি নিজের সাথেও খুব খারাপ করেছো। নিজের সবচেয়ে কঠিন সময় তুমি নিজেকে একা ছেড়ে দিয়েছো। রিউ, তুমি কি জানো না, যখন তুমি জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন তোমার সবচেয়ে কাছের মানুষগুলোকে বিশ্বাস করা উচিত আর তাদের উপর ভরসা করা উচিত। রিউ বলে, যদি আমি এটা করতাম তাহলে কি পরিবর্তন হতো? যদি আমি কষ্টে থাকতাম তাহলে সবাই আমার সাথে কষ্টে থাকতো। তখন সিয়ং তাকে তার খারাপ সময়ের কথা বলে, যখন রিউ সবসময় তার পাশে থেকেছে। সে বলে, যখন আমার মা ছোটবেলায় কাজের জন্য আফ্রিকায় গিয়েছিল, তুমি তো আমার সাথে ছিলে। যখন আমি অ্যাক্সিডেন্টের কারণে সাঁতার ছাড়তে বাধ্য হয়েছিলাম, তখন তুমি আমার সাথে ছিলে প্রতিটি মুহূর্তে। রিও বলে, ওটা ভিন্ন ব্যাপার ছিল। সিয়ং বলে, না, ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়, কিন্তু তখন তুমি আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়োনি। তাহলে কেন তুমি আমাকে সেই সুযোগটা দিলে না? তুমি আমার জন্য এত কিছু করেছো, তাহলে কেন আমাকে তোমার জন্য কিছু করতে দিলে না? রিওর কাছে ভালো লাগছিল না এই কথাগুলো শুনতে, তাই সে সিয়ংকে থামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। সিয়ং তাকে থামতে বলে, কিন্তু সে দাঁড়ায় না। তখন হিয়োজুন তার পেছনে দাঁড়িয়েছিল। সে সিয়ংকে বলে, হয়তো আমারই একই কাজ করা উচিত ছিল যেমনটা তুমি এখন করেছো। আমার ওর উপর এভাবে চিৎকার করা উচিত ছিল, রাগ করা উচিত ছিল, আর একটু অনেস্ট হওয়া উচিত ছিল। সিয়ং জিজ্ঞাসা করে, তখন কি রিও অনেক কষ্টে ছিল? হিয়োজুন বলে, ও অনেক সাহস নিয়েছিল, কিন্তু একসময় ও অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিল। আমি সেটা বুঝতে পারিনি। আমি শুধু ওকে ঠিক করার লক্ষ্যে ছিলাম, ওর অনুভূতির খেয়াল রাখতে পারিনি। পরের সিনে রিওর মা বাবা ছাদে বসে রিওর ব্যাপারে কথা বলছিল। এখানে তারা রিওর কথা ভেবে অনেক কান্না করছিল আর নিজের মেয়ের প্রতি খেয়াল না রাখার কারণে অপরাধ বোধে ভুগছিল। বাইরে থেকে দাঁড়িয়ে রিও তাদের কথা শুনছিল। সে তাদের কথা শুনে খুবই ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালে দানো ইয়ংদুকে কিন্ডারগার্টেনে পৌঁছে দিতে যাচ্ছিল, তখন মরিয়ম তার কাজের জন্য বের হয়, কিন্তু দানোকে দেখে আবার বাড়ির ভিতরে ঢুকে যায় আর লুকিয়ে তাদের যাওয়ার অপেক্ষা করতে থাকে। একটু দূর যেতে যেতে ইয়ংদু বলে, কেন ও আমাদের থেকে লুকালো? হয়তো সে লুকোচুরি খেলছিল। সে পেছন ফিরে তাকায়, কিন্তু সে মরিয়মকে দেখে না। দানো বুঝতে পারছিল যে সে কেন লুকাচ্ছে, তাই সে স্মাইল করে। এদিকে রিওর মা রিওকে রুমে খুঁজতে আসে, কিন্তু রিও তার রুমে ছিল না, তার ফোন এখানে পড়েছিল। তখন হাসপাতাল থেকে একটা মেসেজ আসে যে তার বায়োপসি রিপোর্ট চলে এসেছে। রিপোর্টে কি এসেছে সেটা ভেবে রিওর মা খুব নার্ভাস হয়, তাই সে সিয়ংকে কল করে এই ব্যাপারে বলে। তখন সিয়ং রিওকে খুঁজতে বের হয়।
সে তাকে খুঁজতে মাঠে যায়, লাইব্রেরিতে আসে, আরো বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও রিওকে খুঁজে পাচ্ছিল না। সে তাদের স্কুলের মাঠে খুঁজতে যায়, কিন্তু সেখানেও রিও ছিল না। তারপর হঠাৎ তার কোনো একটা জায়গার কথা মনে পড়ে, তাই সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এন্ড এখানে এসে সে রিওকে দেখে। রিওর উপর তার একটু রাগ হয়। সে বলে, তুমি এখানে কি করছো? যদি কোথাও যেতে হয় অন্তত বাড়ির কাউকে বলে আসা উচিত ছিল তোমার, ফোনটাও বাড়িতে ফেলে রেখে এসেছো। রিও বলে, আমি তো এখানে আমার মেডিটেশন করতে এসেছি, কিন্তু তুমি আমাকে ডিস্টার্ব করে দিলে। সিয়ং বলে, তুমি মজা করছো? জানো তোমাকে খুঁজতে আমি কোথায় কোথায় যাইনি। রিও বলে, আমার খুব বোর ফিল হচ্ছিল, তাই আমি এখানে এসেছি কিছু ফ্রেশ এয়ার নিতে। সিয়ং আবার সে আগের কথা তুলতে গেলে রিও রেগে সেখান থেকে চলে যেতে নেয়। তখন সিয়ং তাকে তুলে নিয়ে যায় পানির মধ্যে। রিও চিৎকার করতে শুরু করে। সিয়ং বলে, তুমি কি ডিপ্রেস ছিলে না? এখন ভালো লাগছে? রিও চিৎকার করে বলে, তুমি কি পাগল নাকি? সিয়ং বলে, আরো চিৎকার করো, আমি চাই তুমি আরো চিৎকার করো, তোমার সব হতাশাগুলো বের করে দাও, তোমাকে একা একা সহ্য করতে হবে না। রিও বলে, তুমি কেন আমার উপর চিৎকার করছো? তুমি কেন গতকাল থেকে আমার উপর রাগ করছো? আমি অসুস্থ ছিলাম, আমি সবচেয়ে কঠিন সময়ে আটকে ছিলাম, তাহলে তুমি কেন আমাকে বকছো? সিয়ং বলে, আমি তোমার উপর রাগ করছি না, আমি আমার উপর রাগ করছি। তুমি আমাকে এত সংকেত দিয়েছিলে যে তুমি ঠিক নেই, কিন্তু আমি কোনো রিপ্লাই দিইনি। আমি তোমাকে ইগনোর করে গিয়েছি। তোমার আমাকে প্রয়োজন ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। রিউ কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে রিপ্লাই করোনি কেন? আমার কল রিসিভ করলে না কেন? সিয়ং সরি বলে, কিন্তু রিউ কাঁদতে কাঁদতে বলে, আমি কাউকে কিছু বলতে পারিনি। জানো আমি একা কত ভয় পেয়েছিলাম, তাহলে তুমি কেন এটা করলে আমার সাথে? এটা বলতে বলতে সে সিয়ংকে মারতে থাকে। সে আরো বলে, আমি হাজারবার ভেবে তারপর সিদ্ধান্ত নিয়েছি। তুমি জানো না তখন আমি কেমন অনুভব করেছিলাম। এগুলো বলতে বলতে সে ভীষণ কাঁদতে শুরু করে। সিয়ং তাকে কাঁদতে দেয়। তারপর শান্ত হওয়ার পর তারা দুজন বসে কথা বলে। রিও জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমি এখানে থাকবো? সিয়ং বলে, মনে নেই হাই স্কুলে একবার তুমি বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছিলে, কারণ বাড়িতে ডংজিনকে নতুন ফোন কিনে দেওয়া হয়েছিল, কিন্তু রিওকে ব্যবহার করতে হয়েছিল একটি ভাঙা ফোন। তখনও তার মা ডংজিনের পক্ষ নিয়েছিল, তাই রিও রাগে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর এখানে আসে। তখনও সিয়ং তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল। তারপর সিয়ং রিওকে তার বাবাকে কল করতে বলে রিপোর্ট সম্পর্কে জানার জন্য। কল করার পর সিয়ং এর বাবা বলে, রিপোর্টে সব ঠিক আছে, এটা জাস্ট একটা ইনফেকশন ছিল। আর এটা জানতে পেরে সিয়ং নিশ্চিত হয়। সে তখন রিওকে জড়িয়ে ধরে। রিও জিজ্ঞাসা করে, তুমি কি করছো এটা? সিয়ং বলে, শুধু একবার তোমাকে জড়িয়ে ধরতে দাও। তখন রিও কিছু বলে না, সেও তাকে জড়িয়ে ধরে। পরের সিনে দেখায় সিয়ং এর বাবা তার পায়ের ব্যান্ডেজ দেখে তার ওয়াইফকে মিস করছিল। তিনি খুব খুশি ছিলেন, তাই তিনি তাকে ফোন করে একসাথে ডিনারের পরিকল্পনা করেন। তিনি দ্রুত কাজ শেষ করে রেডি হয়ে তাকে নিতে যান। তারপর তিনি তার ওয়াইফের অফিসে পৌঁছান, কিন্তু ঠিক তখনই তিনি দেখেন তার স্ত্রী বেরিয়ে আসছে। ভাইস মিনিস্টার বাইরে দাঁড়িয়েছিল একটি ফুলের তোড়া নিয়ে, যে তাকে তোড়াটা দেয়, এবং তাদের দুজনকে তখন খুব খুশি দেখাচ্ছিল, যেটা দেখে সিয়ং এর বাবা আপসেট হয়ে সেখান থেকে ফিরে আসে। আর রাতে বাড়ি ফেরার পর তিনি সরাসরি তার ওয়াইফকে বলে দেন যে তিনি ডিভোর্স চান, যা শুনে সিয়ং এর মা অনেক কষ্ট পায়। এদিকে বাড়ি ফেরার পথে রিও সিয়ংকে বলে, আমি জানি না কেন ময়ূর মাছ সকালে একই কাজ করলো, কেন বন্ধুত্ব দেখানোর জন্য হাক করছে। সিয়ং বলে, আর যাই হোক আমি তোমার ফ্রেন্ড না, আমি তো তোমাকে বলেছি আমি আর তুমি আর ফ্রেন্ড নই। তখন রিও কিছু বলতে যাবে তার আগে তারা বাড়ির কাছে পৌঁছে যায়, কিন্তু সিয়ং গাড়ি থামায় না এবং তাকে নিয়ে এগিয়ে যায়। রিও তাকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সিয়ং কোনো উত্তর দেয় না। অপরদিকে রিওর বাবার দোকানে ময়ূম এবং রিওর পরিবার রিওর জন্য একটি ওয়েলকাম হোম পার্টি প্রস্তুত করছিল, কিন্তু তারা কেকের মোমবাতি জ্বালানোর জন্য লাইটার খুঁজে পাচ্ছিল না, তাই সবাই লাইটার খুঁজতে যায়। কিন্তু ঠিক তখনই রিউ এবং সিয়ং সেখানে পৌঁছায়, আর তাদের আগে রিউ লাইট অন করে ফেলে, যা তাদের সারপ্রাইজের 12টা বাজিয়ে দেয়। কিন্তু তবুও সবাই তাকে স্বাগত জানায়। রিউ এসব দেখে খুব অবাক হয়। এসব আইডিয়া কার ছিল তা জানতে চাইলে সবাই সিয়ং এর দিকে হাত বাড়িয়ে দেয়। তাই আমরা জানতে পারি যে সিয়ং এখানে আসার আগে সে রিউর মাকে কল করে বলেছিল রিউর জন্য একটা সারপ্রাইজ ওয়েলকাম হোম পার্টি রেডি করতে। রিউর সবার অ্যারেঞ্জমেন্ট দেখে খুব খুশি হয়, সবাইও খুব খুশি ছিল। আর এখানে সবাই একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে সামনে থেকে কেউ কারোর থেকে কোনো কথা লুকাবে না, সবাই সবার সাথে সবকিছু শেয়ার করবে, এতে যাই হয়ে যাক না কেন। ডংজিন ও রিউকে তার নাম ধরে না ডেকে তাকে বড় বোন বলে ডাকছিল, যা সবার মধ্যে সম্পর্ক আরো ভালো করে তোলে এবং সবাই খুব মজা করে খেতে থাকে। বাড়ি ফেরার পথে রিউ বলে, আমার পেট ভরে গেছে, মনে হচ্ছে যেন আমার পেট ফেটে যাবে এখনই। এটা শুনে সবাই ভয় পায়। রিউ তাদের রিয়াকশন দেখে বলে, আরে চিন্তা করো না, আমি যেটা বলতে চাইছি সেটা হলো খাবারটা খুব ভালো ছিল, আমি খুব তৃপ্তি করে খেয়েছি। সবাই এটা শুনে হাসতে শুরু করে। ডংজিন বলে, আগামীকাল থেকে আমি তোমার ট্রেনার, আমি তোমার এক্সারসাইজের খেয়াল রাখবো। ময়ম বলে, আমি তোমার পার্সোনাল ডক্টর।
বাবা বলে রিউ যা খেতে চাইবে তা আমি রান্না করব। তখন রিউ সিয়ংকে জিজ্ঞাসা করে তুমি কি করবে? যখন সবাই আমাকে প্রিন্সেসের মতো ট্রিট করছে তুমি কি আমার জন্য একটা বাড়ি বানিয়ে দিবে? সিয়ং বলে এত দূর আশা করো না। রিউ বলে তুমি আমার সাথে সোনাতে একসাথে গোসল করবে আমাদের সেই পুরোনো দিনের মতো? সিয়ং বলে মজা করো না, আমি কেন তোমার সাথে গোসল করতে যাবো? রিউ বলে চিন্তা করো না, মাঝখানে একটা পর্দা দেয়া থাকবে। সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। সবাই খুব খুশি খুশি হয়ে চলছিল। পিছন থেকে তাদের এই খুশিগুলো হিয়নজুন দেখছিল। রিউকে তাদের সাথে এত খুশি দেখে সেও রিউর জন্য খুশি হয়। তাতে হিয়নজুন রিউকে কল করে। রিউ জিজ্ঞাসা করে তুমি কোথায়? হিয়নজুন রিউর বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু সে বলে আমি আমার হোটেল রুমে রয়েছি। তারপর সে বলে আমি আবার ইউএসএ ফিরে যাচ্ছি এবং হয়তো এটা আমাদের শেষ কল হবে, কিন্তু আমি তোমাকে বলতে চাই আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু যেভাবে ভালোবেসেছি সেটা ভুল ছিল। আমি শুধু তোমাকে অ্যাটেনশন দিয়েছি যাতে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। আমি কখনো তোমার কষ্ট অনুভব করিনি। এখানে এসে আমি বুঝতে পেরেছি তোমার কেমন মানুষের প্রয়োজন ছিল। আমি কখনো তোমার জন্য সেই মানুষ হয়ে উঠতে পারিনি, এই জন্য আমি সরি। আমি তোমাকে তুমি যেমন ছিলে সেভাবে মেনে নিতে পারিনি। রিউ বলে এটা তোমার দোষ নয়, আমি এতদিন অসুস্থ থেকে তোমাকে কষ্ট দিয়েছি। আমি আমার অনুভূতিতে এতটাই কনফিউজ ছিলাম যে আমি তোমার একাকিত্ব বুঝতে পারিনি। হিয়নজুন বলে চলো আমরা একসাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে আফসোস না করি, আর আমরা সবসময় একে অপরকে মনে রাখবো। এতটুকুই যথেষ্ট, তাই নিজের খেয়াল রেখো। এটা বলে সে রিউকে বিদায় জানায়। পরের দিন সিয়ং অফিসে যায়। আজ সিয়ং খুব খুশি মুডে ছিল, তাই আজ সে তার কলিগদের কোনো কাজেরই ভুল ধরে না। উল্টে তার কলিগরা কোনো ভুল করলে সে তাদের ভালোভাবে বোঝাচ্ছিল। সে রিউর গাছের টবে খেয়াল রাখছিল, ঠিক যেমনটা গাছের দোকানের মালিক বলেছিল। তারপর তার ফোনে একটা মেসেজ আসে। এটা দেখে সিয়ং রিউর বাড়িতে আসে আর তাকে তুলে নিয়ে যায়। রিউ বারবার জিজ্ঞাসা করছিল যে সে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সিয়ং তাকে এয়ারপোর্টে নিয়ে যায়, কারণ আজ হিয়নজুন ইউএসএ চলে যাচ্ছে। প্রথমে সে হিয়নজুনের সাথে কথা বলতে চায়। হিয়নজুন বলে তুমি কি আমাকে বিদায় জানাতে এসেছো? সিয়ং বলে তাই তো, তুমি আমাকে মেসেজ করেছিলে তাই না? সিয়ং বলে আমি রিউকে পাঠাচ্ছি যাতে তুমি তাকে গুড বাই বলতে পারো, কিন্তু আমি তোমাকে এর জন্য বেশি সময় দিব না। হিয়নজুন সিয়ংকে ধন্যবাদ জানায় রিউর সাথে থাকার জন্য এবং তার খেয়াল রাখার জন্য। তারপর সিয়ং রিউর কাছে এসে তাকে হিয়নজুনকে গিয়ে গুড বাই বলে আসতে বলে। রিউ জিজ্ঞাসা করে তুমি কি করতে চাইছো? সিয়ং বলে আমি খুব ইম্যাচিওর, কিন্তু আমি ভেবেছিলাম এটা ঠিক, তাই তোমাকে এখানে এনেছি। তারপর রিউ হিয়নজুনের কাছে যায়। এই মুহূর্তটা তার জন্য একটু অস্বস্তিকর ছিল, কারণ গতকাল রাতে তারা অলরেডি একে অপরকে বিদায় জানিয়ে দিয়েছিল। রিউ বলে যদি জানতাম তবে একটু সাজগোজ করে আসতাম। আমরা শেষবারের মতো দেখা করছি আর আমাকে খুব খারাপ দেখাচ্ছে। হিয়নজুন বলে না, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আসলে আমি কখনো তোমাকে এত খুশি আর উজ্জ্বল দেখিনি। রিউ বলে সবকিছুর জন্য ধন্যবাদ। হিয়নজুন বলে আমরা শেষবারের মতো একটা হ্যান্ডশেক করতে পারি? সিয়ং দেখছে, কিন্তু তাতে সমস্যা নেই, চলো হ্যান্ডশেক করি। তারপর তারা দুজন তাদের ফিউচারের জন্য গুড লাক উইশ করে একে অপরকে বিদায় জানায়। হিয়নজুন চলে যেতে রিউ কাঁদতে শুরু করে, কারণ তারা এতগুলো বছর একসাথে ছিল। সিয়ং তাকে কাঁদতে দেখে তার কাছে আসে এবং তার মাথায় নিজের কোট দিয়ে ঢেকে দেয় যাতে কেউ রিউকে কাঁদতে না দেখে। রিউ জিজ্ঞাসা করে তুমি কি করছো এটা? সিয়ং বলে খুব গরম লাগছে, তাই এটা কিছুক্ষণ তোমার কাছে রাখো। রিউ অনেকক্ষণ কাঁদে আর সিয়ং তার সাথে দাঁড়িয়ে থাকে। আর এখানে এপিসোড 10 শেষ হয়।